আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কপিকল নিয়ে সিম্পল কপিকল এবং বেশ কিছু অ্যাডভান্স লেভেলের কপিকল নিয়ে আলোচনা করার ট্রাই করব। এই ভিডিওটা অলরেডি একবার রেকর্ড করছিলাম আমি, কিন্তু রেকর্ড করার পর যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে হলো আমি দেখলাম যে ভিডিওটা পুরো ঝাপসা, বোর্ডের লেখাগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, আবার নতুন করে রেকর্ড করতে হচ্ছে। এখন যখন রেকর্ড করছি, এখন বাজে সকাল 6টা, ফজরের নামাজ পড় বাসা থেকে ডিরেক্ট ক্লাসরুমে চলে আসছি, এসে এখন ভিডিও রেকর্ড করছি। সবাই একটু মনোযোগ দিও, তাহলে আশা করি খুব সহজেই তোমরা কপিকলের টপিকগুলো কনসেপ্টগুলো বুঝে যেতে পারবা। আমি একটা কপিকল নিব যেটা এক প্রান্তে এদিক দিয়ে একটা কি পুলি আছে, এটাকে পুলি বলে, এটাকে কি বলে? পুলি। হ্যাঁ, এই পুলির এদিক দিয়ে একটা বস্তু আছে, সুতা দিয়ে অবশ্যই ঝুলানো আছে, এই পাশে দিয়ে আরেকটা আছে, ঠিক আছে? দুইটার ভর দুই রকম, এটা M1 এটা M2। তো M1 ধরে নিলাম 5 কেজি, এটা ধরলাম আমি 5 কেজি, আর এটা ধরলাম ধরো 10 কেজি। হ্যাঁ, এটা 10 কেজি ধরলাম। আমার প্রশ্ন তোমাদের কাছে, আমার প্রশ্ন হবে কি জানো তোমাদের কাছে, এই সিস্টেমটা ত্বরণ কত? সিস্টেমটা ত্বরণ এই দেখো, এইটাকে আবার বলছে, এটাকে পুলি বলে, এটা একটা বস্তু, এটা একটা বস্তু। আমার প্রশ্নগুলো কি কি আগে শোনো। যে প্রথম প্রশ্ন কোন বস্তুটি উপরে উঠবে? কোন বস্তুটি উপরে উঠবে? কোনটি নিচে নামবে? ঠিক আছে, এটা আমাদের প্রথম প্রশ্ন এখানকার। খ নম্বর প্রশ্নটা কত ত্বরণে উঠবে বা নামবে? উঠবে বা নামবে, এটা আমার দ্বিতীয় কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা সুতার টান কত? সুতার টান কত? এটা 3 নম্বর প্রশ্ন আমার। 4 নম্বর প্রশ্ন পুলির উপর মোট বল কত? পুলির উপর মোট বল কত? এই যে এইগুলো আমার প্রশ্ন এই সিম্পল কপিকলটার জন্য। এটা তোমরা কোথায় পড়ছো বলো তো? 9-10-এ পড়ছো। কোথায় পড়ছো? 9-10-এ। 9-10-এ ছিল তো তোমাদের। একটা জিনিস মনে রাখবা, এটা একটা ফিক্সড পুলি, এখানে কিন্তু পুলিটা উপরের দিকে আটকানো আছে। পুলিটার উপর দিয়ে এদিক দিয়ে একটা সুতা দিয়ে এভাবে কি এই পাশে একটা 10 কেজির বস্তু, এটা কি 5 কেজির বস্তু। আমি এই বস্তুটাকে M1 ধরতেছি, আর এই বস্তুটাকে কি ধরতেছি? M2 ধরতেছি। এটা ঠিক আছে, ভর ধরলাম। তুমি যেটাকে ইচ্ছা M1 যেটাকে M2 ধরতে পারো, প্রশ্নে যদি তোমাকে ইন্ডিকেট করে না দেয়। তারপর বলো তো এটার ওজন খাড়া কোন দিকে কাজ করবে? M1 জি নিচের দিকে, এটার খাড়া ওজন M2 জি নিচের দিকে। এবার একটু মনে রাখুন, ফিক্সড পুলি সুতার টানটা সবসময় ফিক্সড পুলির দিকে হবে, অর্থাৎ এই বস্তুটা নিচে পড়ে যেতে চাইবে অভিকর্ষজ বলের প্রভাবে, কিন্তু এই সুতাটা উপরের দিকে তারা টেনে ধরে রাখবে, তাহলে এদিকে একটা টি আছে। আবার এই বস্তুটাও নিচের দিকে পড়ে যেতে চাইবে, এটাও কেউ ধরে রাখবে টি। এইবার একটু মনে বোঝো, এবার এখানে কিছু কাহিনী আছে। একটা বস্তু উপরে উঠবে আর একটা বস্তু নিচে নামবে, এটা এমনই হয়। এবং যে বস্তুটা নিচে নামবে এ ত্বরণে যদি নামে, অপর বস্তুটা এ ত্বরণে উপরের দিকে উঠবে, মনে থাকবে। তাহলে এখানে সুতার টানগুলোও সেম, দুই পাশে সুতার টান সেম, এবং দুটোটার ত্বরণও কি হবে? সেম হবে। কেন? এই বস্তুটা একই সুতা দিয়ে লাগানো এরা। হ্যাঁ, যে এই বস্তুটা এখানে দেখো, এবার আসো, কোন বস্তুটি উপরে উঠবে, কোনটি নিচে নামবে? এই সিম্পল কপিকলটার ক্ষেত্রে যার ওজন বেশি সে নিচে নামবে, যার ওজন কম সে উপরে উঠবে। তাহলে এখানে আমি দেখতেই পাচ্ছি এর ভর M1 এর ভর বেশি, তাই M1 নিচে নামবে, এটা উপরে উঠবে। তাহলে এটা নিচে নামলে কত ত্বরণে নামবে? ধরি এ ত্বরণে, তাহলে এটা ধরি এ ত্বরণে উপরে উঠবে, তাই না? এই তো সব আইডেন্টিফাই করা শেষ। তাহলে আমরা জানি এটা নিচে নামবে, তাহলে আমার উত্তর এটা শেষ, আর এটা উপরে উঠবে, এটাও বুঝে গেছি। কত ত্বরণে উঠবে বা নামবে, এখন আমাদের প্রশ্ন এটা। তাহলে মনে করি, এটাকে আমি মনে করে নিই, মনে করি ধরো কি, মনে করি M1 বস্তুটি কি বলতো এ ত্বরণে, কত ত্বরণে? এ ত্বরণে নিচে নামবে, নিচে নামছে। তাহলে কি হবে বলতো? তাহলে M2 বস্তুটি কি হবে? এ ত্বরণে উপরে উঠবে, এ ত্বরণে উপরে উঠবে। ওকে, এই ত্বরণে উঠছেই লিখি, উঠছে। তাহলে এখন যে জিনিসটা, কাজটা অঙ্কটা কিভাবে করতে হবে তোমরা বোঝো কিন্তু অলরেডি এগুলা। তাহলে কেমনে বলো তো? এই যে M1 বস্তুর জন্য প্রথমে, এখন M1 এর ক্ষেত্রে ঘটেটা কি? ও নিচে নামে, কিন্তু কার কারণে নিচে নামে?
এই যে এটার কারণে নিচে নামে। সুতা কিন্তু তারা উপরের দিকে টেনে ধরে রাখে, কিন্তু ধরে রাখতে পারে না, কারণ ও নিচে নামছে বলতেছি আমরা। তাহলে কার জন্য নামে? ওজনের জন্য, M1G এর জন্য নামে। ঠিক আছে, M1G তাকে নিচের দিকে কি নামিয়ে নিয়ে আসে। কিন্তু কথা হচ্ছে সুতা কিন্তু উপরের দিকে টেনে ধরে রাখছে, তাও টেনে সুতা ধরে রাখতে পারে নাই। বাকিটা দিয়ে MGA থেকে যেহেতু উপরের দিকে টিটাকে বাদ দিতে হবে, বাদ দিয়ে বাকিটা দিয়ে হচ্ছে হলো কি এই যে M1A ত্বরণে বস্তুটা নিচের দিকে নামে, এটাকে 1 নম্বর দেব আমরা। আবার M2 এর ক্ষেত্রে, কার ক্ষেত্রে বলো তো? M2 এর ক্ষেত্রে আমরা এখানে মান বসাইতে পারতাম, M1 এর মান বসাই দিতে পারতাম, G এর মান 9.8, এখানে M1 এর মান বসাই দিতে পারতাম, এগুলো বসাই দেওয়া কিন্তু যাবে, বাট আমি বসাবো না। আমি এখান থেকে সমীকরণ, ত্বরণের সমীকরণ দাঁড় করাবো, ত্বরণের সমীকরণ দাঁড় করিয়ে লাস্টে হচ্ছে মান বসাবো। তুমি বলবে কেন ত্বরণের সমীকরণ আপনি বের করবেন? ত্বরণের সমীকরণ আপনি মান বসাই দেন। কারণ হচ্ছিল পরীক্ষায় অনেক সময় MCQতে ডিরেক্ট ম্যাথ করতে দেয় না, কি করতে দেয় বলো তো? সমীকরণটা জানতে চায়। তো সমীকরণটা যদি তুমি জানতে পারো তাহলে লাস্টে সেখানে মান বসাই দিলে তো ত্বরণ আমরা পেয়ে যাব। তাই আমরা সমীকরণটা দাঁড় করাবো। কথা বুঝাইতে পারছি? বেসিক কনসেপ্টটা বুঝে বুঝে করতে হবে। এবার আসো M2 এর ক্ষেত্রে। M2 এর ক্ষেত্রে এটা কিন্তু উপরে ওঠে, তাহলে ওজন কিন্তু নিচের দিকে নিয়ে যেতে চায়, কিন্তু সুতার টানটা বড় হওয়ার কারণে সে উপরের দিকে উঠে যায়। তাহলে সুতার টান থেকে এবার কি M2G বাদ যাবে, বাকিটা দিয়ে সুতার টানের বাকি অংশ, সুতার টান বড়, M2G ছোট, এই কারণেই কিন্তু এটা উপরে উঠে যায় না। M2G বড় হলে এটা নিচে নেমে যাইতো। তো আমরা জানি আমরা এটা নিচে নামে এটা উপরে ওঠে, তাহলে অবশ্যই সুতার টানটা এটার চেয়ে বড়। তাহলে সুতার টান থেকে এটা বাদ দেওয়ার পর বাকিটা দিয়ে সে উপরে ওঠে, তাহলে M2A। এটাকে আমরা এখান থেকে বা দিয়ে T ইকুয়াল টু এটা বের করে নিব, M2A প্লাস M2G। তুমি বলবে এটা কেন করলেন? কারণ আমি এখান থেকে T এর মানটা নিয়ে এখানে বসাই দিব, তাইলেই ত্বরণের সমীকরণ পেয়ে যাব। তুমি বলবে কেন? দেখো এখানে এটাও অজানা, এটাও অজানা, আমরা চাইলে এখান থেকে কিন্তু দুইটা জিনিস বাইর করতে পারবো না। আবার এখানেও টি অজানা, এ অজানা, তো আমরা দুইটাকে এমনভাবে সমাধান করব, চাইলে এই দুইটাকে উপযুক্ত সংখ্যা দ্বারা গুণ করে টি অথবা এ এ ক্যান্সেল করে অথবা টি টি ক্যান্সেল করে এভাবেও সমাধান করা যাবে। ওই যে আমরা করি না, 1 নংকে 2 দ্বারা গুণ করে 3 নং থেকে 2 নং থেকে বিয়োগ করে পাই, বা 2 নংয়ের সাথে যোগ করে পাই, ওইভাবে তুমি সমাধান করতে পারো। বাট আমি এখান থেকে টিটা নিয়ে এখানে বসাই দেবো। তাহলে টি এর মান কয় নংয়ে বসাই? টি এর মান 1 নংয়ে বসাই, 1 নং এ বসাই। 1 নং যদি বসাই তাহলে কি দাঁড়াবে? তোমরা আমাকে একটু বলো তো, এই জায়গায় মান বসাবে যে এই জায়গায়, তাহলে M1G আসবে, এটা টি এর জায়গায় এগুলো বসাবো, তাহলে M2A মাইনাস M2G ইকুয়াল টু M1A। দেখো তো, তারপর যেহেতু আমাদের এখানে আননোন শুধুমাত্র এ, দেখো তো এগুলোকে এক পাশে নিয়ে যাব, তাহলে বা দেখো তো M1G মাইনাস M2G ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? M1A প্লাস M2A। দেখো তো M2A, তাইলে সুতরাং বা আমরা কি বলতে পারি? দেখো তো এখান থেকে কমন নেওয়া যায় G, তাহলে M1 মাইনাস M2G, এটা যদি হচ্ছিল কি কমন এ নাও, তাহলে হচ্ছিল M1 প্লাস কি দাঁড়ায় বলো তো? M2। তাহলে আমরা এটা থেকে সুতরাং এখানে সমীকরণটা দাঁড় করাতে পারি। দেখো তো এ ইকুয়াল টু এটা দাঁড়াবে, এ ইকুয়াল টু কি দাঁড়াবে? দেখো তো এ ইকুয়াল টু দাঁড়াচ্ছে হলো M1 মাইনাস M2G ডিভাইড বাই হচ্ছে হলো কত বলো তো? M1 প্লাস M2। এই হচ্ছে হলো ত্বরণের সমীকরণ। এটা তুমি ডিরেক্ট চাইলে সিম্পল কপিগুলোর জন্য ত্বরণ বের করার এই সূত্র মুখস্থ বসাতে পারবা তোমরা এখন থেকে। কথা বুঝছো? এটা চলে আসছে। তো তুমি বলবে এটা চলে আসলে তারপর, তাহলে সুতরাং টি ইকুয়াল টু কোথায়? এই যে টি এর সমীকরণ, দেখো টি এর সমীকরণ এখানে, এই যে টি এর সমীকরণে তুমি এখন কি এই এর মানটা বসাই দিবা। তো আমি এটাকে এখানে করব, আগে এতটুকু নোট করে ফেলো, আমাদের ক্ষয়ের উত্তর শেষ। এখানে তুমি বলো কই উত্তর শেষ? দেখো যদি তুমি এই ছোটটাকে বড় ভরটাকে M2 ধরতা, তাইলে এই সূত্রটা দেখতে যে এখানে M2 মাইনাস M1 আসতো, আর বাদ বাকি সব সেম আসতো। ঠিক আছে, যদি তুমি বড়টাকে কি ধরতা? M2 ধরতা, জাস্ট সেম তুমি ধরে দেখো, আলটিমেটলি লাস্টে যাই দেখবে এখানে M2 মাইনাস M1, আর বাদ বাকিটা সেম ত্বরণ বের করার। এবার আসো এখানে একটা জিনিস তোমরা, সেটা হচ্ছে মান বসাই দিতে পারো, তাহলে হচ্ছে 10 মাইনাস 5 ইন্টু হচ্ছে 9.8 ডিভাইড বাই হচ্ছে 10 প্লাস 5। এখান থেকে যা আসবে ত্বরণ এত ms ইনভার্স 2। আমি মান বের করে দিব না, তোমরা মান বের করবা। মান কে বের করবে? তোমরা বের করবে। ঠিক আছে, এতটুকু সহজ। কিন্তু এবার এতটুকু যদি নোট হয়ে যায়, আমরা এবার সুতার টান বের করব। তো সুতার টান এবার হচ্ছে কি এর মান, এই যে এর মানটা চাইলেই তুমি এখানে বসাই দিলেই তোমার কাছে। দেখো তোমরা এখান থেকে এই এর মান এই জায়গায় বসাই দিলে তোমার সহজে কিন্তু ত্বরণ বসাই দিলে M2 মান
আর জি এর মান এগুলো বসাই দিলে টি কিন্তু এখানে কোন এককে, নিউটন এককে ডিরেক্ট বের হয়ে চলে আসবে। তো আমরা এখানে চাইলে এখন কি করতে পারি, এখান থেকে ত্বরণ এনে এই সমীকরণে বসাই দিলে ডিরেক্ট মান বের করে ফেলতে পারবো। বাট আমি তো সমীকরণ দাঁড় করাতে চাই, এই জন্য টি এর সমীকরণটা কেমন আসবে সেটা দেখতে চাই। তাহলে আমি ওই এ এর মান, কার মান বলতো, এ এর মান, এ এর মান কয় নঙে বসাবো, এই 2 নঙে বসাই। কয় নঙে বলতো, 2 নঙে বসাই, 2 নঙে বসাই। তুমি বলবা কিরকম, দেখো টি ইকুয়াল টু এই যে টি, এই যে টি, টি এর সমীকরণ হচ্ছে m2 a, এর মান কত, এই যে এর মান বলতে আপাতত আমি এটাকে ধরতেছি, আমি সমীকরণ দাঁড় করাচ্ছি। তুমি বলো সমীকরণ দাঁড় করে লাভ কি, আপনি এখানে এ পাইছেন, এ এনে এখানে বসাই দেন, তাইলে তো টি বের হয়ে যাবে। ওকে, দ্যাটস ফাইন, অঙ্ক করার সময় তুমি এভাবে করবে। বাট আমি টি এর সমীকরণটা কি, সে যেটা তোমরা 9 10 এ অনেকে মুখস্থ করেছো, সেটা কিভাবে আসে সেটা একটু দেখবে না। m1 মাইনাস m2, এখানে একটা জি আছে, আর এখানে কি আছে, m1 প্লাস m2। তাহলে এটা কি দাঁড়াচ্ছে দেখো তো, আর কিছু কি আসে দেখো তো, এখানে টি ইকুয়াল টু আমার মতে দাঁড়াচ্ছে হচ্ছে টি টি টি, কোথাও কি কিছু ভুল, ও আচ্ছা এই যে আমি বলি কি রে, m2g এখানে একটা আছে। তাহলে এখান থেকে যদি আমি উভয়টা থেকে m2 কমন নেই, m2g কমন নিতে পারবো, তাহলে আমি দেখতে পাচ্ছি m1 মাইনাস m2, এটা হচ্ছে m1 প্লাস কি বলতো m2, প্লাস হচ্ছে 1, প্লাস কত 1। এই জায়গায় তুমি এখন তোমার সমাধানটা সহজ হয়ে যাবে। কেমন দেখো তো, m2g, তারপর এখানে দেখি আমি m1 মাইনাস m2 প্লাস হচ্ছিল m1 প্লাস m2 ডিভাইড বাই হচ্ছিল কি বলতো, ডিভাইড বাই হচ্ছে m1 প্লাস m2, আমি দেখতে পাচ্ছি এটা। তাইলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি m2 m2 চলে যাবে গা, তাইলে থাকবে m2g, আর উপরে থাকবে 2m1, নিচে থাকবে m1 প্লাস কত m2। তাহলে এবার দেখো আমি দেখতে পাচ্ছি হচ্ছে 2m1 m2g ডিভাইড বাই হচ্ছিল কত m1 প্লাস m2, এটাই হচ্ছে সুতার টানের সূত্র। এখন তুমি এখানে মান বসাই দাও, 2 ইন্টু m1 কত বলো তো, m1 হচ্ছে 10, m2 কত 5, g কত 9.8 ডিভাইড বাই কত 10 প্লাস 15। এইখান থেকে ডিরেক্ট তুমি এখন টান নিউটন এককে পেয়ে যাবে মান বসালে। বাট সমীকরণটা দেখো তো, পরীক্ষা যদি সুতার টানের এই সিম্পল কপিক্যালের ক্ষেত্রে সুতার টান দেয়, এটা 9 10 কিন্তু অনেকে গাইড থেকে মুখস্থ করছো না, কিন্তু এটা মুখস্থ করা যাবে না, বুঝে বুঝে পড়তে হবে, ঠিক আছে। এই যে এটা, তাহলে এটা আমাদের 3 নাম্বার সুতার টান বের করা শেষ। এবার পুলির উপর মোট বল কত, পুলির উপর, এটা কি বুঝিনি কেউ আছো নাকি, নোট করে ফেলো। পুলির উপর মোট বল, পুলির উপর এদিকে টি বল কাজ করে, এদিকে টি বল কাজ করে, তাহলে পুলির উপর মোট বল কাজ করবে কত বলো তো তোমরা, পুলির উপর 2t, তাহলে পুলির উপর মোট কাজ করে 2t। তো আমরা টি তো এখানে পেয়ে যাব, এটাকে জাস্ট পুলির উপর মোট বল F ইকুয়াল টু 2t, এখানে ডিরেক্ট 2 ইন্টু এখান থেকে মান যদি বসাই দাও, তাইলে কিন্তু এত নিউটন পুলির উপর মোট বল বের হয়ে যাবে। বাট সমীকরণ যদি দাঁড় করাতে চাই, তাহলে সমীকরণ দাঁড় করাতে পুলির উপর মোট বল, এটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন। পুলির উপর মোট বল হচ্ছে 2t, তাহলে 2 ইন্টু টি এর সমীকরণ দেখো তো, টি এর সমীকরণ হচ্ছে 2m1 m2g ডিভাইড বাই m1 প্লাস কত m2, তাহলে এটার সমীকরণটা দাঁড়াবে 4m1 m2g ডিভাইড বাই হচ্ছে কত m1 প্লাস m2। এটাই হচ্ছিল কি পুলির উপর মোট বলের সমীকরণ, 4m1 m2g ডিভাইড বাই হচ্ছে m1 প্লাস m2। এটা যদি তোমাকে এই সিম্পল কপিকলটার কথা বলে, সিম্পল কপিকলের ব্যবহার তোমরা কোথায় দেখছো বলো তো, এই কপিকলগুলো, কপিকল কি কাজে লাগে, কপিকল দিয়ে হচ্ছে এক পাশে বল প্রয়োগ করে অপর পাশ দিয়ে বস্তু তোলা হয়, ঠিক আছে। তো এইরকম কনসেপ্ট তুমি দেখতে পাবে ক্রেন দিয়ে যখন মালামাল তোলা হয় তখন এই কনসেপ্টটা ইউজ করা হয়ে থাকে। তো এটা আশা করি তোমাদের সবার কাছে সিম্পল এই কপিকলটা সবার কাছে ক্লিয়ার, ঝটপট নোট করে ফেলো, তুলে ফেলো। এবার আমরা অন্য ধরনের একটা কপিকলে যাব, যেটা হচ্ছে তোমরা এটাও 9 10 এর বইয়ে দেখেছো তোমরা, কিন্তু হয়তো খুব ভালো করে বুঝে করোনি। তো এটা খুবই ইজি, একবার ঘর্ষণ সহ দেখাবো, একবার ঘর্ষণ ছাড়া দেখাবো। কিরকম সেটা দেখো, আমি তোমাদেরকে বলি, ধরো এরকম একটা বস্তু, এই যে এরকম একটা তলের উপরে, এই একটা তল ধরো টেবিল, এখানে টেবিল, এখানে এটা একটা টেবিলের উপরে এখানে একটা বস্তু আছে, হ্যাঁ এই বস্তু, হ্যাঁ এটা ধরো m1 ভরের আর 2 কেজি ভরের একটা বস্তু, কয় কেজি 2 কেজি। আর এখানে একটা ফিক্সড পুলি আছে, পুলি মানে হচ্ছে তো বুঝলাম, আগের বার বললাম যেটা হচ্ছে ফিক্সড মানে এই জায়গায় আটকানো, হ্যাঁ। তো এই দিক দিয়ে একটা সুতা দিয়ে এটাকে এদিকে, আর এদিক দিয়ে আরেকটা বস্তু আটকানো আছে, ঠিক আছে, এই দিক দিয়ে আরেকটা বস্তু আছে, কথা কি বুঝলা। তাহলে এটাকে আমরা ধরি m2 এবং এটা ধরি 5 কেজি, কয় কেজি 5 কেজি। তো এখানে আমাদেরকে আগে ঘর্ষণ ছাড়া করতেছি, এটা কি এখানে ধরে নিচ্ছি এই বস্তুটা কিন্তু এই তলে লাগানো আছে। তো এখানে কি ঘটবে আগে বুঝি, আমাদেরকে বাইর করতে হবে কি এ বাইর করতে হবে আর সুতার টান টি বের করতে হবে, এই দুইটাই আমাদের প্রশ্ন হচ্ছে, এই দুইটা বের করা, ঠিক আছে, বাদ বাকি সব বাদ। তো
তো এই দুইটা বের করতেই বলবে। তো এই দুইটার ক্ষেত্রে আমরা কিভাবে এগুলো কনসেপ্টটা ইউজ করব। দেখো এই বস্তুটা যদি ভারী হয়, এটা যদি হালকা হয়, তাইলে এই বস্তুর নিচের দিকে আর পড়বে না, এই এমনি স্থির সিস্টেমটা স্থিরই থাকবে। যদি এটা হালকা হয়, এটা ভারী হয়। কিন্তু এটা হালকা, এটা ভারী হইলে এই জিনিসটা নিচের দিকে পড়ার চান্স আছে। আবার সবসময় এটা ভারী হইলেই যে নিচের দিকে পড়ে যাবে এরকম না, কারণ ঘর্ষণ বল থাকলে তখন ঘর্ষণ কিন্তু এর আটকায় দিতে পারে, তখন এর নিচে নাও পড়তে পারে। তো এটা পড়বে কি পড়বে না সেটা আমাদের হচ্ছে ভ্যালু, আমরা এ বাইর করলে এ যদি পজিটিভ, আমরা এটাকে ধরে নিব, যে কোনো ধরবো যে এটা পড়তেছে পড়তেছে ধরে নিয়ে অঙ্ক করার পর এ যদি কি আসে পজিটিভ আসে, তাহলে বুঝবো যে আসলেই পড়তেছে। কথা বুঝছো? আর আমরা যদি এটাকে নেগেটিভ পাই, তাহলে বুঝবো যে আসলে, বা শূন্য পাই, বুঝবো যে আসলে পড়তেছে না। ধরে নিচ্ছি ঘর্ষণ নাই, তো ঘর্ষণ না থাকলে কি হবে, এর এ যদি নিচে নামে, এর যেহেতু ওজন বেশি, ঘর্ষণ নাই, এর ভর, এর ওজন আর এর ওজনের মধ্যে এর ওজন বেশি, এটা অবশ্যই পড়বে, কারণ এর এখানে কোনো ঘর্ষণ নাই, এর ভরের তুলনায় এর ভরটা বেশি এবং এটা পড়ার চান্স বেশি, এটাকে সামনে এভাবে চলে আসবে এটা। তো এখানে যখন আসবে এটা সামনের দিকে, এদিকে একটা টি বল অনুভব করবে, সে এ কে এ উপরের দিকে, এদিকে টি বল অনুভব করবে, টি দিয়ে টেনে রাখবে সুতা। এই বস্তুটার যেহেতু ওজন, তাহলে এটা হবে m2g, নিচের দিকে খাড়া, এরও m2g, এর তলের উপর টেবিলের উপর m1g। কিন্তু এটা আমার এখানে হচ্ছে হলো কি, ওকে নিচে নামায় আনতে পারবে না, কারণ ও তো টেবিলের উপরে, ঠিক আছে, এই প্রতিক্রিয়া বল দিবে এমনিতে। এখন ঘর্ষণ নাই চিন্তা করতেছি, কিন্তু ঘর্ষণহীন কোন ধরনের তল? ঘর্ষণহীন তল। এটা ঘর্ষণহীন তল, ঘর্ষণ নাই কিন্তু এই তলে। তো এখানে আমরা কি কাজ করতে পারি, এটাকে এখন কিভাবে করব? এবার একটু চিন্তা করো, যদি আমরা এই বস্তুটা ধরি, এই বস্তুটা পড়তেছে, পড়বে কি পড়বে না আমি জানিও না, আমি ধরে নিচ্ছি পড়তেছে, ধরে এটা পড়তেছে, ধরে কাজ করবে। তো এটা যদি পড়ে এ ত্বরণে নিচের দিকে ধরো পড়তেছে, তাহলে এটা কি এ ত্বরণে এদিকে চলে আসবে না? এটা কি উল্টা যেতে পারে নাকি? না, এটা তো হাঁটতেছে না ভাই, এটা উল্টা কেমনে যাবে? অনুভূমিক তলে উল্টা তো যাওয়া পসিবল না। এদিক দিয়ে যদি নিচের দিকে হয়ে যায় তাহলে নিচে পড়তে পারতো, কিন্তু এটা তো অনুভূমিকভাবে এদিকে চলে যেতে পারে না। হয় স্থির থাকবে পুরো সিস্টেমটা, অথবা এটার টানের কারণে এটা সামনের দিকে আসবে। কথা কি বোঝা যায় নাকি বোঝা যায় না? আমার মতে তো বোঝা যাওয়া উচিত। দেখি ভিডিও রেকর্ড হচ্ছে কিনা। ভিডিও রেকর্ড হচ্ছে, আচ্ছা এটা ঠিক আছে। এবার আসো, কারণ ভিডিও রেকর্ড হচ্ছে কিনা চেক করছি, কারণ আগের বার হচ্ছিল কি পুরো বাজে একটা রেকর্ড হয়ে এখন আবার ভিডিওটাকে রেকর্ড করা লাগছে। অলরেডি হচ্ছিল কি সকালবেলা অ্যালার্ম দিয়েছিলাম, অ্যালার্মের কারণে এই ভিডিওটাও দুইবার অলরেডি বন্ধ হয়ে গেছে, আবার অন করতে হয়েছে। তো এই দেখো তো, এটা যদি নিচে এ ত্বরণের নামে, এটা সামনের দিকে আসবে। তো আমরা এখানে বলতে পারি কি, দেখো তো, যে এটা m2 এর জন্য। কার জন্য? আচ্ছা মনে করি, আগে মনে করতে হবে কিন্তু, নাইলে হবে না। তো মনে করি m2 বস্তুটি এ ত্বরণে নিচে নামছে, ফলে কি হচ্ছে বলতো, ফলে m1 বস্তুটি কি হচ্ছে বলতো, এ ত্বরণে সামনে অগ্রসর হচ্ছে, সামনে মানে এদিকে অগ্রসর হচ্ছে, সামনে অগ্রসর হচ্ছে। এই এটা যদি হয়, এটা ধরে ফেলছি আমরা। তুমি বলবে এখানে কি ধরছেন আপনি? আমি ধরছি এটা নিচে নামতেছে এবং এ ত্বরণে নামতেছে, তাহলে অপরটা একটা যদি, যেটাকে আমি নিচে নামতেছে ধরবো, অপরটা তার সামনের দিকে এদিকে আসতে থাকবে। আর যদি এটা নিচে নাই নামে, তাহলে তো এটা স্থির থাকবে, এ তো আর এদিকে টেনে নিয়ে এর উপরে উঠে ফেলতে পারবে না। কথা বোঝো নাই? এ তো এখানে স্থির আছে, তুমি বলো এটা এদিকে যাবে না, না এটা তো এমনি স্থির একটা বস্তু, অগ্রসর হচ্ছে। তাহলে এখন আমরা কি করতে পারি বলতো m2 এর জন্য? এখন m2 এর জন্য কি পাবো দেখো তো, এই যেটা ও নিচে নামতেছে, তার মানে হচ্ছে হলো সুতা উপরে টি টানে ধরে রাখছে, কিন্তু ও m2g নিচে, তাহলে অবশ্যই এটা বড়, যার কারণে ও নিচে নামতেছে, না তো নামতে পারতো না। m2g বড়, তার থেকে সুতার টানটা বাদ দিতে হবে, বাকিটা দিয়ে সে নিচে নামবে, তাহলে m2a এটা। তাহলে এটা গেল 1 নাম্বার, আমরা রেখে দিই এখানে। সমীকরণ দাঁড় করবো, লাস্টে মান বসাবো। তারপর হচ্ছে দেখো তো, আবার কার জন্য বলো তো, কি বার? আবার আছে কি বার? শনিবার। আবার হচ্ছে হলো কি, আজকে শনিবার নাকি মনে তো হয়। আবার হচ্ছে হলো m1 এর জন্য। কার জন্য বলো তো? m1 এর জন্য। m1 এর জন্য কি দেখো, এই বস্তুটা সামনের দিকে আগায়, কার জন্য? ওর বাধা টাধা কিছু আছে? উল্টা দিকে কোনো বাধা নাই, তাহলে ও টি টানের কারণেই এ ত্বরণের সামনে চলে আসে। তাইলে টি ইকুয়াল টু ডিরেক্ট আমি বলে ফেলতে পারবো m1a, এবং টি ইকুয়াল টু যেহেতু এটা পাইছি, এটাকে আমি 2 দিয়ে দিব ডিরেক্ট। তুমি বলো এটা বুঝি নাই ভাই, আরেকবার বুঝান তো। দেখো শোনো, এটা টিতে এই যে এদিকে সুতাটা তার টান মারছে, ও এ ত্বরণে চলে আসতেছে, উল্টা দিকে কিন্তু কোনো বাধা কাজ করছে না। যেমন এটার ক্ষেত্রে হচ্ছিল কি, টি বলে উপরে টান দিছিল, mg নিচের দিকে ছিল, তো mg বাধা দিচ্ছিল, তো mg বাধা দিচ্ছিল কি, mg তোরে নিয়েই যাচ্ছে, ঠিক
ঠিক আছে, এই জন্য এমজি বড় হওয়ার কারণে এটা বাদ দিছিলাম। যেমন এমজির কারণে ও যাচ্ছিল, টি তারে উল্টা দিকে বাধা দিচ্ছিল, এই জন্য টিটা বাদ দিছিলাম। এদিকে টি এর কারণে ও সামনে আসতেছে, কিন্তু কত হচ্ছে কেউ বাধা দিচ্ছে না। তুমি বলে এটা বাধা দিবে না, না ভাই এখানে ঘর্ষণ থাকলে এটা প্রতিক্রিয়া বল হিসেবে বাধা দিত, কিন্তু এখন এমনিতে প্রতিক্রিয়া বল হিসেবে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখানে এটা, এই যে এইটার মান এখন তুমি কোথায় বসাই দিবে, এখানে বসাই দিবা। তাহলে এখন 2 নংয়ের মান 1 নংয়ে বসাই, 2 নংয়ের মান কোথায় বসাই, 1 নংয়ে বসাই। ঠিক আছে, এটা বসানোর পরে যে 2 নং থেকে টি ইকুয়াল টু m1a এখানে নিয়ে বসাবো। তাহলে দেখো তো m2g মাইনাস হচ্ছে হলো কি m1a ইকুয়াল টু m2a। তাহলে দেখো জাস্ট আমার এ বের করতে হবে, এখানে m2g ইকুয়াল টু m1a প্লাস m2a। দেখো তো এই যে এখানে আমি a কমন নিলে কি দাঁড়াবে, m1 প্লাস কি m2, তাইলে বা হচ্ছে হলো কি m2g এটা, সুতরাং a কি দেখো তো, a হচ্ছে হলো m2g m1 প্লাস m2। তাইলে আমাদের এই কপিকলটার জন্য হচ্ছে হলো ত্বরণের সমীকরণ হচ্ছে এটা। এবার তুমি মান বসিয়ে দাও। সমীকরণ দিলে পরীক্ষা এমসিকিউ এটা করতে হবে, এই জন্য কনসেপচুয়ালি করে আসা ভালো, যে সিকিউতে যাতে আনসার করতে পারো। এই অ্যাডমিশনে তো এগুলো ভুরি ভুরি আসে। তাহলে m2 মান কত, এই যে m2 মান 5 কেজি, 5 9.8 ডিভাইড বাই কত বলো তো, দুইটার যোগফল 5 প্লাস কত 2 7। তাহলে এখন এখান থেকে যা আসবে ত্বরণ ms ইনভার্স 2 আসবে, যা আসবে তাই। আর সুতার টান, তাহলে হচ্ছে কি সুতার টান টি আমরা এ বের করে ফেলছি। তাহলে টি বের করবো কিভাবে, টি বের করবো, টি 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 দেখো তো এই যে টি এর সমীকরণ এটা, এখানে মান বসাতে হবে ডিরেক্ট এর। তাহলে এটা আসবে m1 ইন্টু এ এর সমীকরণ দেখো m2g আর m1 প্লাস m2। তাহলে দেখো তো এটা কি আসে, m1 m2g ডিভাইড বাই হচ্ছে m1 প্লাস m2। তাহলে সুতরাং টি ইকুয়াল টু আমরা এই সমীকরণ লিখতে পারবো এখন থেকে। এই কপিকলের জন্য এটা সমীকরণ। আর ওই সিম্পল কপিকলটার জন্য আসছিল কি 2m1 m2g ডিভাইড বাই এটা। ঠিক আছে, তার মানে হচ্ছিল ওই যে ওইটার ক্ষেত্রে হচ্ছিল কি মনে নাই কোনটা, ওই যে টি ইকুয়াল টু দেখো 2m1 m2g, তারপর নিচে ছিল কি m1 প্লাস m2। এটা কোনটার জন্য ছিল, ওই যে আজকে প্রথমেই যে সিম্পল কপিকলটা করাইছে ওইটার জন্য। তো ঘর্ষণহীন তলে এই কপিকলটার সুতার টান যা ওই নর্মাল কপিকলটার সুতার টান কিন্তু তার দ্বিগুণ। ঠিক আছে, যাক এটা আমাদের এখানের মুখ্য বিষয় না, বাট এগুলা তুমি যেটা বের করতে পারলে সবই পারবা এটার ক্ষেত্রে। তাহলে সুতার টান কত, এটা সিম্পল হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের আর কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম নাই। তাহলে এই কপিকলের কাজ শেষ। এখন ধরো এই জায়গায় একটা ঘর্ষণ বল আছে, তো ওই ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকলে ঘর্ষণ বল বের করে নিবা, কারণ এখানে তলের প্রতিক্রিয়া বল কত আর হচ্ছে m1g। ধরো ঘর্ষণ আছে, এবার ঘর্ষণ থাকলে কোন তলে বলো তো, এই তলে, বস্তুটা যেহেতু এই তলে লাগানো আছে। তো ঘর্ষণ যদি থাকে তো কি করতে হবে বলো তো, ধরে নিচ্ছি এটা নিচে নামতেছে এতে, তাহলে এটাতে সামনে আসবে, এটা সব ঠিক আছে, এখানে দূর পর্যন্ত ঠিক আছে। এবার আমাদের এগুলো একটু হিসাব নিকাশে আসি, আমি এগুলো একটু মুছে ফেলি। আবারও আমাদেরকে এই ঘর্ষণযুক্ত একই, আবার এটা আরেকটা প্রশ্ন, এটা আবার তোলো যে হচ্ছিল কি একই ইয়াটা দেখায় বলো যে হচ্ছিল কি এটা ঘর্ষণযুক্ত তলে। তো এই বস্তুটা এই তলে আছে, তাহলে ঘর্ষণ বাধা দিবে তাকে। ঘর্ষণ বাধা দিলে কোন দিকে বাধা দিবে, আমি ধরে নিচ্ছি এটা নিচে নামবে, তাহলে এটা সামনে আসতে চাইবে, তাহলে ঘর্ষণ বল তারে বাধা দিবে তার গতির বিপরীতে। এটা তো বুঝি ঘর্ষণ, তুমি বলো এখন ঘর্ষণ আপনি এগুলো কি বলতেছেন এত তাড়াতাড়ি কেন বুঝান। এই ঘর্ষণের কনসেপ্ট কোথায় পড়াইছি বলো তো, গত 2টা ভিডিওতে হচ্ছে আমরা ঘর্ষণ নিয়ে ডিটেলস পড়ছি। ঘর্ষণের ওই ভিডিওগুলো আগে দেখো তোমরা, আমি বারবার বলি তোমরা হচ্ছে পুরো চ্যাপ্টারটা শুরু থেকে করে আসো, তাহলে হয়তো অনেক ইজিলি তোমরা এগুলো বুঝতে পারবা। ঠিক আছে, এগুলো কিন্তু কোথায় করাইছি, ঘর্ষণের কনসেপ্টগুলো আগে পড়ে আসো। এটার আগের 2টা ভিডিওই হচ্ছিল ঘর্ষণের ভিডিও। তাহলে এবার আসো, ধরি এই যেটা ধরলাম কি বলতো, m2 বস্তুটা এ ত্বরণের নিচে নামছে, এটা নিচে নামলেই তো এটা সামনে আসতে পারবে না, তো পারবে না, আর নাইলে তো হচ্ছে স্থির থাকবে সিস্টেমটা। তো আমাদের যেহেতু এ আর টি বের করতে হবে, তাই ধরে নিচ্ছি এটা নিচে নামতেছে। তাহলে এটা নিচে নামলে বলতো এখন কি হবে, এখন এটা যেহেতু নিচে নামে ঘর্ষণ বল বাধা দিবে বিপরীতে। এবার ঘর্ষণ বলটা কি, এফ কে কত হবে, এফ কে মানে কি, এফ কে মানে হচ্ছে মিউ কে ইন্টু আর, আর মিউ কে কত, মিউ কে দেওয়া থাকবে প্রশ্নে, আর কত m1g, এইটার জন্য m1 না এটা, তাহলে m1g এই যে এটা ফ্রিকশন বল। ঠিক আছে, তাহলে দেখো তো আমরা আগে এটার জন্য করি, m2 এর জন্য, কার জন্য, m2 এর জন্য কি পাবো বলো তো, m2 এর জন্য পাবো m2g, এটা যেহেতু নিচে নামছে m2g বড়, সুতার টান উপরেরটা বাদ দিব, বাকিটা m2a দিয়ে ও নিচে নামতেছে, এটাকে আমরা 1 দিই। আবার m1 এর জন্য কি দিব, বা m1 এর ক্ষেত্রে আর কি অ্যাকচুয়ালি m1 এর ক্ষেত্রে কি ঘটবে, m1 এর ক্ষেত্রে ও তো টানের কারণে সামনে আসবে, ওর কিন্তু ঘর্ষণ বল তার বাধা দিবে, তাহলে ঘর্ষণ বলটা বাধা দিলে ঘর্ষণ বলটাকে বাদ দিতে হবে। আমরা জানি সবসময় গতির বিপরীতে ঘর্ষণ বল কাজ করে, এবং বাধাকে সবসময় তুমি বাদ দিবা।
টি এর কারণে গতিশীল হইতো এদিকে আসার কথা, ঘর্ষণ তারে বাধা দিচ্ছে, তাহলে ঘর্ষণটা বাদ দিতে হচ্ছে, বাকিটা দিয়ে সে সামনে আসবে। এটা 2 নং না দিয়ে আমি এখান থেকে টি ইকুয়াল টু কি m1a প্লাস এফকে, এবং এফকেটাকে আবার একটু ভেঙে নিয়ে আসি। এফকে মানে হচ্ছিল কি এই যে মিউকে ইন্টু আর ইকুয়াল টু হচ্ছে আবার m1g, তাহলে মিউকে ইন্টু m1g, তাহলে এটা ডিরেক্ট এখানে করে নিয়ে আসি। তোমরা এটা চিত্রের উপরে এভাবে করে রাখতে পারো। তাহলে মিউকে ইন্টু হচ্ছিল কি m1g, এটা বের করে রাখলাম। এখন এটারে 2 নাম্বার দিব, এটারে কয় নাম্বার দিব 2 নাম্বার, এবং এটা নিয়ে টি এর মানটা নিয়ে এখানে বসাই দিব, তাইলে এ পেয়ে যাব আমরা। বের করার সমীকরণটা দেখো, তাইলে আমি এখন বলতে পারি 2, এই 2 কে নিয়ে কোথায় বসাবো এই একে, দেখো এই যে 2, এই 2 কে নিয়ে কোথায় বসাবো একে, 2 কে নিয়ে একে বসাচ্ছি, একে বসাই, তাইলে সমীকরণ পেয়ে যাবো। তুমি বলবা কেমনে কি করতেছেন, তুমি একটু মনোযোগ দাও তাহলে বুঝবা। ইজি না m2g মাইনাস এই যে টি ইকুয়াল টু কত বলো তো, এটা এখানে বসাইলে মাইনাস, তো তাহলে মাইনাস আসবে। m1a দেখো m1a প্লাস হচ্ছিল প্লাস না মাইনাসই হবে, কারণ ওই টি এর আগে মাইনাস, তো টি তো এটা প্লাস, এটাই হয়ে যাবে মিউকে m1g ইকুয়াল টু হচ্ছিল m2a। দেখো তো মান বসাই দিছি, শুধু মান বসাইছি আর কিচ্ছু করি নেই ভাইয়া। এবার এগুলাকে এক পাশে পাঠিয়ে দিব, তাহলে দেখো তো m2g মাইনাস হচ্ছিল মিউকে m1g, আর এটা হচ্ছে m2a প্লাস m1a, তাইলে বা দিয়ে আমরা কি করতে পারি এ কমন নিতে পারি, এ কমন নিলে আসবে চলো কি এটা আসবে m1 প্লাস m2, দেখো আর এখানে এটা তো এইটা এখানে যেটা আছে এটাও এখানে বসবে, তারপরের লাইনে কি হবে, সুতরাং a ইকুয়াল টু এখান থেকে আমরা এই যে এটা যেটা আছে এটাকে উপরে থাকবে আর নিচে কে চলে আসবে এই যে m1 প্লাস m2, ঠিক আছে, এই তো সমীকরণ চলে আসবে। তাহলে আমরা এখানে একটু মান বসাই, অনেকে বলবে এটা আপনি একটু করে দেন না, করেই দিচ্ছি যাও। এই দেখো এখানে চাইলে কিন্তু আমরা কারে কমন নিতে পারবো, জি কে কমন নিতে পারবো, তাহলে m2 মাইনাস মিউকে m1 ইন্টু কি জি, এই তো সমীকরণ, ত্বরণের সমীকরণ এটা বের হয়ে গেছে। এই ত্বরণের সমীকরণ নিয়ে এখন চাইলে তুমি আবার কোথায় এইখানে বসাই দিলে আবার তুমি কার সমীকরণ পাবা, টি এর সমীকরণ পাবা। সুতরাং টি এটা এই যে m1 কত, m1 জানি না, মান বসাবো পরে, এর সমীকরণ হচ্ছিল কত m2 মাইনাস মিউকে m1 ইন্টু জি ডিভাইড বাই হচ্ছিল m1 প্লাস m2, এই যে এর জায়গায় শুধুমাত্র এর জায়গায় এই সমীকরণ এখান থেকে মানটা বসাইছি, প্লাস এখনো কি আছে মিউকে আছে m1g, এই তো এটা হচ্ছে হলো টি এর সমীকরণ। তো এবার তুমি মান বসাও, m1 এর মান দেওয়া থাকবে, m2 এর মান দেওয়া থাকবে, মিউকের মান দেওয়া থাকবে, জি এর মান তুমি জানো, এগুলো সব বসাই দিলে সুতার টানটা চলে আসবে এত নিউটন। এখানে যদি তুমি কারগুলার এখানে তুমি ভরগুলা বসাই করো না, তুমি এখানে মিউকে ধরো, তোমাকে আমি এই তলের জন্য মিউকে দিছি 0.3, কত বলো তো মিউকে 0.3 আমি তোমাকে দিয়েছি, এটা আমি দিছি ধরো, তুমি এটা করো অঙ্কটা, এবার কমপ্লিট করো। এখান থেকে এটা আসবে ms ইনভার্স 2 ত্বরণ, আর এটা তুমি চাইলে কিন্তু এ বের করার পর এখানে এ ডিরেক্ট মান বসাই দিলেও ক্যালকুলেশন চলে আসবে। তো এইভাবে সমীকরণ যদি তোমার মানগুলা বাইর করতে দেয় তাহলে এইভাবে সমীকরণ না দাঁড় করে তুমি করতে পারো, আর কেউ চাইলে এখানে বসাই, এবার তুমি এখানে মান বসাইলে টি বেরোবে, অথবা কেউ চাইলে এখানেই ডিরেক্ট মানগুলা বসাই দিতে পারো, এখানে যে মানটা আসবে, ঠিক আছে, সংখ্যাগত মান আসলে ওইটা। তো আমি সমীকরণ দাঁড় করে তোমাদেরকে দেখালাম, ইজি না? শুধুমাত্র এক্ষেত্রে ঘর্ষণের কারণে একটা বাধা আসছে এবং সেটাকে তোমাকে কাউন্ট করতে হয়েছে, কথা বুঝছো নি নাকি বুঝছো নাই, এই ঘর্ষণ বলটাকে এখানে প্রাধান্য দিতে হচ্ছে। ওকে, একটা কথা। এবার আরো একটা কনসেপ্ট নিব, এবং এখন থেকে ঘর্ষণ থাকলে ঘর্ষণটাকে তোমার গতির বিপরীতে বাদ দিতে হয়, ঘর্ষণ থাকলে কি করতে হয় গতির বিপরীতে বাদ দিতে হয়, আর ঘর্ষণ না থাকলে কি করতে হয় বলো তো, ঘর্ষণ না থাকলে তো কিছু নাই, ওটা বাদ দিতে হয় না, ঘর্ষণ না থাকলে তো বাদ দিতে হয় না, ঘর্ষণ থাকলে ওইটাকে সবসময় গতির বিপরীতে বাদ দিতে হবে। বস্তুটা নিচে নামলে ঘর্ষণ উপরের দিকে কাজ করবে, বস্তুটা উপরে উঠলে ঘর্ষণ নিচের দিকে কাজ করবে, এটাই তো ঘর্ষণের নিয়ম, তাই না? আমরা এগুলো পড়ছি না নাকি বলো পড়ি নেই? এখন তোমরা যদি বলো যে তোমরা পড়ো নাই, আগের দুটো ভিডিওতে আমরা ঘর্ষণ নিয়ে পড়ছি তো। এবার আসো হচ্ছে হলো আমরা পরের টাইপটা নিয়ে আলোচনা করি। এবার আরেকটু ইন্টারেস্টিং একটা টাইপ, সেটা হচ্ছে তোমরা যদি চিন্তা করো, আমি একটা এরকম একটা দেখো এরকম একটা তল এরকম নিয়ে এইভাবে হচ্ছে হলো ধরো এইটা হচ্ছে হলো এখানে একটা বস্তু, এখানে একটা কপিকল, হ্যাঁ, এখানে একটা বস্তু m1 ভরের, এটা হচ্ছে হলো ধরো এদিকে হচ্ছে এইদিকে হচ্ছে ধরো এই যে এরকম একটা, এটাকে এই কপিকলটার সাথে এই যে পুলিটার সাথে এভাবে যুক্ত করে এইভাবে লাগাই দিচ্ছে, তাহলে এটা হচ্ছে m2, ঠিক আছে। ভর আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, এটা দিচ্ছি হচ্ছে হলো ধরো 3 কেজি, কত 3 কেজি, আর এটা দিচ্ছি ধরো হচ্ছে হলো 2 কেজি, সাপোজ 2 কেজি দিচ্ছি, হ্যাঁ।
এবং মনে রাখবে এই তলে একটা, যেহেতু এই বস্তুটা এই তলে আছে, এখানে একটা ঘর্ষণ বল আছে, এটা ঘর্ষণ গুণাঙ্কটা তোমাদেরকে আমি 0.3 দিয়ে দিচ্ছি সাপোজ আর কি। এবং এই তলটা হেলানো আছে থিটা কোণ, এবং সেই থিটা কোণটা আমি 30 ডিগ্রি দিয়ে দিচ্ছি। আমি শুধুমাত্র হচ্ছে হলো ত্বরণ এবং হচ্ছে হলো সুতার টানের সমীকরণ বের করবো। তোমাদেরকে এইটারও প্রশ্ন কি বলতো, কি কি বের করতে হবে, ত্বরণ কত এবং সুতার টান কত, এই দুইটা বের করতে হবে। এই দুইটাই আমাদের এখানে বের করার মুখ্য উদ্দেশ্য, কথা বুঝাতে পারছি? এবার সেটা যদি হয় মুখ্য উদ্দেশ্য, তা আমি কি করব বলো তো, এখানে আমার যে কাজ, আমি সবার আগে হচ্ছে হলো এগুলোকে ডিফাইন করে ফেলবো। দেখো এটার ওজন খাড়ার নিচের দিকে এটা কি কাজ করবে বলো তো, m2g কি কাজ করবে, এটা m2g। এবার আসো এখানের এর ওজনও m2g নিচের দিকে, m1g, এটা m2g কেন হবে, m1g নিচের দিকে কাজ করবে। তাহলে দেখো তো এই দিকে এটা তলটা কি হবে, এদিকে একটা তল আছে না, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা। তো আমরা জানি এদিকে কাজ করবে তাহলে m1g cos থিটা, আর এদিকে নিচে দিয়ে কাজ করবে কি, m1g sin থিটা। এগুলো আমরা ঘর্ষণের হেলানো তলে ঘর্ষণ যে যখন পড়িয়েছি তখন এগুলো অনেক সুন্দর করে বুঝিয়েছি। এটা একটা, যেহেতু এই তলে ঘর্ষণ বল আছে তাহলে প্রতিক্রিয়া বলটা লাগবে, তাহলে প্রতিক্রিয়া বলটাও বাইর করি। প্রতিক্রিয়া বল রিঅ্যাকশন ফোর্স আর হবে কার সমান, m1g এর সমান, m1g cos থিটা এর সমান, সরি। এরপর যেহেতু এবার আসো বস্তু দুইটাকে ডিফাইন করতে হবে, কি কোন বস্তুটার নামে কোন বস্তুটা ওঠে। আমরা এটাকে নামতেছে ধরতে পারি অথবা এটাও নামতেছে ধরতে পারি। আমি এটাকে ধরি, ধরি হচ্ছে হলো কি, ধরতেছি আমরা m2 বস্তুটা এ ত্বরণের নিচে নামছে, ধরি। তুমি যে কোনো একটা ধরে নিতে পারো, যে কোনো একটা ধরে একটা নিচে নামতেছে ধরবা, অপরটা ধরবা, তাহলে কি উপরে উঠতেছে। এটা যদি নিচে নামে ধরো তাহলে এটা উপরে উঠবে, এটা যেই ত্বরণের নিচে নামবে এটা ওই ত্বরণের উপরে উঠবে, কথা ঠিক আছে? অথবা এটা ধরে নিবার নিচে নামছে, এটা উপরে উঠছে, এটা যেই ত্বরণের নিচে নামবে এটা ওই ত্বরণের উপরে উঠবে। এবং তুমি ধরা অনুযায়ী লাস্টে ত্বরণ বের করার পর ত্বরণটা যদি ধনাত্মক আসে তাইলে বুঝবা তোমার ধরাটা ঠিক আছে, এবং ত্বরণের মান যদি ঋণাত্মক আসে তাইলে বুঝবা যে হচ্ছে কি হচ্ছে বলতো, ত্বরণটা কেমন আসছে বলতো। দেখো ত্বরণটা যদি নেগেটিভ আসে তাহলে বুঝবা যে তোমার ধরাটা কি আছে, ভুল আছে, তোমার ধরাটা কি ভুল। এবং ত্বরণের আগে যদি মাইনাস আসে তাহলে তুমি ওই মাইনাস কি করবা বলতো, ওই মাইনাস সহ বসাবে। পরবর্তীতে যখন তুমি কি বের করবে, সুতার টান বের করবে, তখন ত্বরণের মাইনাসটা তুমি ওই সমীকরণে বসাবে। ওকে, তাইলে এবার আসো আমরা ধরে নেই হচ্ছে হলো, ধরি হচ্ছে হলো কি, m2 বস্তুটি কি হচ্ছে বলতো, m2 বস্তুটি এ ত্বরণের নিচে নামছে, এ ত্বরণের নিচে নামছে। এ ত্বরণে যদি নিচে নামে তাহলে m1 বস্তুটা কি হবে, তাহলে m1 বস্তুটি এ ত্বরণে উপরে উঠছে, এ ত্বরণে উপরে উঠছে, এটা ধরে নিয়েছি আমরা, উপরে উঠছে, এটা ধরা, এটা ধরছি। কিন্তু ত্বরণ বের করলে বোঝা যাবে যে আমরা আসলে সত্য সত্য ঠিকঠাক ধরছি নাকি ভুলভাল ধরছি। ওকে, তাহলে এটা যখন ধরে ফেলছি তাহলে বলতে হবে এটা এ ত্বরণের নিচে নামতেছে, আর এটা এ ত্বরণে কোন দিকে, তাহলে এ ত্বরণে এ উপরে উঠতেছে এটা। আবার যেহেতু এ নিচে নামবে তাহলে এখানে তো ঘর্ষণ নাই, ও তো এই তলের সাথে লেগে নাই, বা হচ্ছে এখানে কোনো ঘর্ষণ বল না থাকলে তো ঘর্ষণ বাদ। এখানে যেহেতু ওর উপরে উঠবে তাহলে ওর ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, এই এফ কে কাজ করবে তার বিপরীতে, দেখো তো। আর এফ কে ইকুয়াল টু কি, মিউ কে ইনটু হবে কি বলতো, মিউ কে ইনটু আর। আর মিউ কে কত, মিউ কে দেওয়া আছে, আর কত হবে m1g cos থিটা। তাহলে দেখো তো সব ডিফাইন করা শেষ। আরো একটা জিনিস বাকি আছে, কি বলতো, এখন আমরা ডিফাইন করি নাই যেটা, সেটা হচ্ছে সুতার টান। এইটা আমরা জানি এই সুতার মধ্যে এই বস্তুটার উপর কপি করে এদিকে টি বলে টেনে ধরে রাখবে, এই বস্তুটাকে উপরের দিকে টি বলে টেনে ধরে রাখতে চাইবে। বস্তু নেমে যাইতে চাইলে কপি কল তাকে উপরের দিকে টেনে ধরে রাখতে চাইবে। বস্তুটা উপরে উঠেই কপি করে এই যে সুতার টানের কারণে, ঠিক আছে? আর সবসময় জানি আমরা পুলি, এটা হচ্ছে এটা কি পুলি, ফিক্সড পুলি, মানে এটা এই জায়গায় স্থায়ী, এটা কিন্তু নড়বে চড়বে না। তাহলে এই পুলি, ফিক্সড পুলির দিকে ওরা হচ্ছে টানগুলো অনুভব করবে। এবার আসো তাহলে আমাদের এবার দুইটা বস্তুর জন্য আলাদা আলাদা দুইটা সমীকরণ নিব, তারপর তাদেরকে সমাধান করব। তাহলে ধরি প্রথমে হচ্ছে কি, এখন কার জন্য আগে করবো বলতো, প্রথমেই করি হচ্ছে কি m2 বস্তুর জন্য। কার বলতো, m2 এর ক্ষেত্রে ও কি হচ্ছে নামতেছে, কার জন্য নামে বলতো, m2g এর জন্য নামে। তারে বাধা দেয় কি, সুতার টান। আরো বাধা দেয় কি, ঘর্ষণ তো নাই, আর কেউ বাধা দেয় না। তাহলে বাকিটা দিয়ে সে হচ্ছে কি m2a দিয়ে নিচে নেমে যায়, তাহলে এটাকে 1 নং দিব। তারপর হচ্ছে কি m1 এর জন্য কি হবে বলতো, m1 এর জন্য কি বলতো তোমরা, m1 এর জন্য চাইলে আমরা এই যে m1 এর জন্য, m1 উপরে উঠে, কার জন্য উপরে উঠবে, সুতার টান টি এর জন্য, এটার জন্য। তারে বাধা দেয় কে, বিপরীত দিকে বাধা দিচ্ছে এই যে m1g sin থিটা, এটা বাধা দিচ্ছে। আরো বাধা দিচ্ছে কে, ঘর্ষণ বল নিচে দিয়ে কাজ করে, ও উপরে উঠতে চায়, ঘর্ষণ বল নিচের দিকে, বাকিটা দিয়ে সে সামনে এগিয়ে যায় এ ত্বরণে, উপরে উঠে। দেখো তো ঠিক আছে কিনা। এখান থেকে চাইলে টি ইকুয়াল টু আমরা লিখতে পারি
m1a প্লাস m1g sin থিটা এবং প্লাস হচ্ছে fk। আবার এটাকে আরেকটু লিখি m1a প্লাস m1g sin থিটা প্লাস হচ্ছে হলো fk হচ্ছে μk ইন্টু আর হচ্ছে কত m1g cos থিটা। এটাকে আমি এখন 2 নাম্বার দিচ্ছি। এটাকে কয় নাম্বার দিলাম 2। তাহলে এই 2 থেকে t এর এই যে t এর মান হচ্ছে এটা, আমি এটাকে নিয়ে কোথায় বসাতে পারি? এখানে বসাতে পারি। কেউ চাইলে কিন্তু তোমরা একটা আরেকটা থেকে যোগ বিয়োগ করেও সমাধান করতে পারো, যে যেভাবে ইচ্ছা সমাধান। তোমার মুখ্য উদ্দেশ্য হবে ত্বরণ এবং সুতার টান বের করা, কথা ঠিক আছে? তাইলে আমাদের এখানে এখন আমরা কাজ করব কি, এই টি এর মানটা কোথায়? টি এর মান 1 নং এ বসাই। টি এর মান কোথায় বসাবো আমরা? টি এর মান 1 নং এ বসাই। টি এর মান যদি 1 নং এ বসাই তাহলে ভাইয়া কেমন হবে দেখো তো, m2g মাইনাস টি হচ্ছে যে এই যে এটা টি, দেখো তো m1a প্লাস m1g sin থিটা প্লাস হচ্ছে μk ইনটু হচ্ছে m1g cos থিটা, এটা হচ্ছে হলো কি, তারপর হচ্ছে ইকুয়াল টু হচ্ছে হলো m2a। এটা তারপর বা দিয়ে আমরা কি লিখতে পারি বলো তো, m2g মাইনাস m1a মাইনাস m1g sin থিটা মাইনাস হচ্ছে হলো μk m1g cos থিটা ইকুয়াল টু কি বলো তো m2a। ওকে, এটা যদি বসাই এবার আমাদের এ বাইর করতে হবে, তো বাদ বাকি সব তোমার জানা থাকবে। তাহলে এগুলাকে সব এক পাশে পাঠিয়ে দিবে, এটা ওই পাশে পাঠিয়ে দিলে দেখো এটা আসবে হলো m2g মাইনাস m1g sin থিটা তারপর হচ্ছে হলো মাইনাস μk m1g cos থিটা ইকুয়াল টু কি দাঁড়াবে দেখো তো m2a প্লাস হচ্ছে হলো m1a, এটা এই পাশে চলে গেল প্লাস। পরের লাইনে দেখো তো, এটা তো ঠিকঠাক আমার এটা পুরোটাই নিব, আমি এটাকে এখানে লিখে ফেলবো। দেখো এখানে লেখার পর এখান থেকে a কমন নিব, a কমন নিলে m1 প্লাস m2 দেন, সুতরাং a ইকুয়াল টু আসবে কি বলো তো, এখানে মান যেটা ওইটা ডিভাইড বাই কি m1 প্লাস m2। এবং এই ত্বরণটা নিয়ে যদি তুমি কোথায় এবার বসাও, এই সমীকরণে বসাও, এই জায়গায় ত্বরণের জায়গায় বসাও, তাইলে কি পেয়ে যাবে তুমি? সুতার টান পেয়ে যাবে। কি পেয়ে যাবে? সুতার টান। তোমাকে তুমি এখন আমি সমাধান দেখাইলাম, এবার তুমি হচ্ছে প্রসেস দেখাই দিছি তোমাকে। এবার তুমি এর মান বের করো, এখানে মান বসিয়ে টসিয়ে এর মানগুলো তো তোমার সব এখানে দেওয়া আছে, আমি সব দিয়ে দিচ্ছি একদম, এই ঘর্ষণ গুণাঙ্ক থেকে শুরু করে সব দিয়ে দিছি। তুমি ত্বরণটা এখান থেকে বের করো, ত্বরণ কোন এককে পাবে? ms ইনভার্স 2 এককে পাবে। এখান থেকে ত্বরণ যেটা পাবে যদি মাইনাস আসে তাহলে বুঝবা যে আমরা ধরছি এটা নিচে নামতেছে, যদি মাইনাস আসে তাহলে বুঝবা যে এটা উপরে উঠতেছে, এটা নিচে নামতেছে। দেন এই মাইনাস সহ তুমি কোথায় নিয়ে বসাবে? এই সমীকরণে বসাবে। বসানোর পর আলটিমেটলি দেখবা যে হচ্ছে তোমার কি হয়ে যাচ্ছে বলো তো, তোমার বাদবাকি হিসাব নিকাশ সহজ হয়ে যাবে একদম। ওকে, তাহলে এটা যদি তোমরা বুঝো তাহলে কাজ কিন্তু অনেক সহজ, অনেক কি হয়ে গেল, সহজ হয়ে গেল, কিন্তু ঝামেলা কিন্তু নাই। তো এটা এইখান থেকে এটা তোমরা মানগুলো বের করে, এবার তোমরা ত্বরণ বের করো, সুতার টান বের করে মানগুলো বসাই বসাই। ওকে, এটা বুঝাই ফেলছি আমি, বুঝছো সবাই? না বুঝলে কমেন্ট সেকশনে জানাও। এবার হচ্ছে হলো আরেকটা কনসেপ্ট, লাস্ট কপিকলের কনসেপ্ট। আমি কিন্তু পুরো অঙ্ক করাই দিচ্ছি না, জাস্ট কনসেপ্টগুলো তোমাদেরকে ধরাই দিচ্ছি। আমি এই ভিডিওটা রেকর্ড করতে 3 বার রেকর্ড করতে হচ্ছে, 3 বারের মধ্যে 2 বারই হচ্ছে হলো ক্লাস কেন যেন ঝাপসা আসতেছিল, বুঝছো? অন্ধকার হয়ে যাচ্ছে, চেহারা বলো, চেহারা তো মাশাআল্লাহ এমনিতে হচ্ছে নুরানি, তার উপর হচ্ছে হলো কি অন্ধকার, আরো নুরানি অন্ধকার হচ্ছে। তো একদম পুরো হচ্ছে চেহারার কথা বাদ দাও, তোমার হচ্ছে হলো কি বোর্ডের লেখা বোঝা যাচ্ছিল না, বোর্ডের লেখা বোঝা যাচ্ছিল না বিধায় হচ্ছে হলো আমাদের এখানে আমরা অঙ্ক করতে ঝামেলা হচ্ছিল। মানে এটা তোমরা আপলোড দিলেও বুঝতে না, একবার আপলোড দিয়ে আমি ডিলিটও করছি, আবার নতুন করে ভিডিও করতে হচ্ছে। এইবার আসে হচ্ছে হলো এরকম একটা, আমি হচ্ছে হলো কি পাচ্ছি, এরকম একটা এইটা ধরো হচ্ছে হলো 30 ডিগ্রি, কত 30, এটা ধরো হচ্ছে হলো 45 ডিগ্রি, কত 45। এখানে একটা বস্তু আছে ধরো হচ্ছে হলো এটা ধরো হচ্ছে 2 কেজি সাপোজ, আর কি 20 কেজি হইতে পারে। আর এখানে একটা বস্তু আছে ধরো হচ্ছে 3 কেজি, কয় কেজি? 3 কেজি। এবং এই রাস্তাটা আর এই রাস্তাটা ঘর্ষণ বল বা ঘর্ষণ গুণাঙ্ক একইও হইতে পারে, কিন্তু আমি ঘর্ষণ গুণাঙ্ক দিচ্ছি এক্ষেত্রে হচ্ছে হলো কি, এটার ক্ষেত্রে ঘর্ষণ গুণাঙ্ক দিচ্ছি হচ্ছে মিউকে 1। আচ্ছা তুমি বলো 1 কেন? আচ্ছা এখানে একটা কপিকল দিয়ে এটাকে এভাবে লাগাই দিছি, এটা এভাবে লাগানো, এটা এভাবে লাগানো। দেখো একটু আগের অঙ্কটার ক্ষেত্রে একটা কাহিনী কি তোমরা বলি নাই তোমাদেরকে, যে একটু আগে যে এরকম এটা ছিল না, এটা একটা বলি দিই, তাহলে তোমরা অনেকেই বুঝতে পারবা যে এই জায়গায় যদি হচ্ছিল কি, যে এখানে ছিল, তো এখানে তো ঘর্ষণ হিসাব করছিলাম, কিন্তু এখানে ঘর্ষণ হিসাব করি নাই, কারণ এটা এই তলের সাথে লাগে নাই।
বাট যদি তোমার এরকম তলের সাথে লাগাই দেয় এবং বলে তোমার হচ্ছে এখানে একটা ঘর্ষণ বল দেওয়া থাকে, তাহলে যেহেতু এটা নিচে নামতেছিল M2G, তাইলে তোমার উপরের দিকে একটা ঘর্ষণ বল তোমাকে বাদ দিতে হবে। আর এটা বাকিটা M2A দিয়ে নামবে, তারপর সুতার টান T ছিল। তাহলে এটার জন্য শুধুমাত্র যে সমীকরণটা দাঁড় করাইছিলাম আমরা, ঘর্ষণ বল থাকলে T না, যেহেতু এটা বড় তাহলে হচ্ছে M2G মাইনাস হচ্ছে T, আবার মাইনাস হচ্ছে FK, বাকিটা দিয়ে সে নিচে নামতেছিল, এরকম হবে সমীকরণটা। এখানে তখন এই তলের সাথে ঘর্ষণ বলটা কত সেটা তোমাকে দিয়ে দিবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবে কিন্তু তোমরা। এটা যদি ঠিকঠাক মতো কাজে না লাগাও তাহলে কিন্তু প্যারা লেগে যাবে। যদি কখনো এখানে ঘর্ষণ দেয়, ঘর্ষণ দিলে সবসময় ঘর্ষণজনিত বলটা তোমরা বাদ দিতে হবে, ঠিক আছে? সবসময় বাদ দিতে হবে এবং সেটাকে সমীকরণে আনতে হবে। আর ঘর্ষণ না থাকলে এগুলো বাদ দিতে হয় না এরকম। এই তলেও যদি ঘর্ষণ না থাকে তখন ঘর্ষণের ব্যাপারটা আর আসবেই না, কথা বুঝছো? যে এটা একটু আগের প্রবলেমটার অংশ। এবার আসো এটার কাছে আবার ফেরত আসো। তো এটা আমাদেরকে বলছে যে আমরা যে এই বস্তুটাকে M1 ধরি, কি ধরি? M1, আর এটাকে আমরা M2 ধরি। আর তাইলে এই পাশের সাথে রিলেটেড এটাকে আমরা θ1 ধরি, এই পাশের সাথে এটা রিলেটেডকে θ2 ধরি। এটা যদি কি হয় বলো তো? এটা হবে চলো M1G। আচ্ছা, এটার ওজন এদিকে কাজ করবে কি বলতো? M2G। তারপর ভিতরের দিকে তল আঁকলে, এদিকে একটা তল যদি আঁকি, এটারও এদিকে একটা তল আছে, তাই না? 90 ডিগ্রি এরা। তাহলে এটার হচ্ছে হলো কি, যে M1Gটা এদিকে ভাগ হয়ে যাবে M1, দেখো এটা যদি θ1 হয় তাহলে এটাও θ1, তাহলে এটা M1G cos θ1, আর এদিকে হবে কি বলতো? M1G sin θ1। দেখো তো ঠিক আছে কিনা? θ1 ডিফাইন করতে হবে। ঠিক এটার ক্ষেত্রেও সেম, যে এটা যদি M2G হয় তাহলে এদিকে কাজ করবে হচ্ছে ভিতরের দিকে M2G cos θ2, আর এদিকে কাজ করবে কি বলতো? M2G sin θ2। দেখো তো ঠিক আছে কিনা? ওকে, আরো কিছু লাগবে, যেহেতু ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। এই পাশেরটাকে আমরা μk2 ধরি, এই পাশেটা যদি একই গুণাঙ্ক হয় তাহলে হচ্ছে কোনোটাকে μk ধরতে পারবা, বাট ভিন্ন ভিন্ন ঘর্ষণ গুণাঙ্ক হইলে আমরা ভিন্ন ভিন্ন ধরে নিচ্ছি। এই তলের ঘর্ষণ গুণাঙ্ক μk1, এই তলের ঘর্ষণ গুণাঙ্ক μk2, এটার মান ধরে নিচ্ছি হচ্ছে 0.2, এটার মান ধরে নিচ্ছি 0.3। আমি ভিন্ন ভিন্ন ধরে নিচ্ছি, একই হলে একই মান বসাবে, কোনো ঝামেলা নাই। এবার আসা হচ্ছে হলো আরো কাহিনী আছে। ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকলে ঘর্ষণ বল বাইর করার জন্য এই প্রতিক্রিয়া বলটাও লাগবে। এখানে এটার সাথে R1 ধরবো, এটাকে আমরা প্রতিক্রিয়া বল, রিঅ্যাকশন ফোর্স 1। তাহলে এই রিঅ্যাকশন ফোর্স 1 এটা কত হবে বলো তো? এটা হবে M1G cos θ1, আর এটা রিঅ্যাকশন ফোর্স কত হবে? এই বরাবর তলের এই যে প্রতিক্রিয়া বল, সেটা হবে M2G, এই যে এটার সমান হয় প্রতিক্রিয়া বল, এই যেটা M2G cos θ2। এটা কোথায় পড়াইছি? এগুলো ঘর্ষণের মধ্যে আমরা পড়াইছি। এবার ধরে নিব যে কোনো একটা বস্তু নিচে নামতেছে, অপরটা উপরে উঠতেছে। তো আমরা ধরি হচ্ছে কি, এটা নামতেছে, তুমি চাইলে এটাকেও নামতেছে ধরতে পারো, এটা নামলে এটা উপরে উঠবে। এখানে কিন্তু আরেকটা কাহিনী। তো আমরা ধরি হচ্ছে এটা নামতেছে, একটা ধরে নিচ্ছি। তো ধরি কি বলতো? ধরি হচ্ছে কি M2 বস্তুটি, কোনটি? M2 বস্তুটি এ ত্বরণে কি নিচে নামছে, নিচে নামছে। তাহলে কি হবে বলতো? তাহলে M1 বস্তুটি কি হবে বলতো? M1 বস্তুটি এ ত্বরণে কি হবে? উপরে উঠবে, এ ত্বরণে উপরে উঠবে, উপরে উঠবে। এটা যদি ধরে নেওয়ার পর এবার তাহলে মনে রাখতে হবে ও এ ত্বরণের নিচে নামছে। ও যদি এ ত্বরণের নিচে নামে তাহলে ঘর্ষণ বল তার উপরের দিকে বাধা দিবে, তাহলে FK2টা উপরের দিকে হবে। তুমি FK2 কেন? দ্বিতীয় তল তো, এটার M বর, এর সাথে এই পাশে সব ধরছি 2 আর এই পাশে সব ধরছি 1, তাহলে এটা উপরের দিকে উঠবে। তাহলে এটা উপর দিকে উঠলে এটা এ ত্বরণে উপরে উঠবে, ঘর্ষণ বল তারে কোন দিকে বাধা দিবে? বিপরীত দিকে। FK2টা হচ্ছে এদিকে কি নিচের দিকে বাধা দিবে। FK2 কত হবে? FK2 হবে μk1 গুণ হচ্ছে R1, আর FK2 কেন? এটা FK1, এটা FK1, আর FK2টা কত হবে বলো তো? μk2, দেখো তো μk2 ইনটু কি R2, R2 কত? এই যে দেওয়া আছে, এটা R2, কিন্তু এটা কিন্তু R2, এই যে এটা R2। ওকে, এখানেও ঠিক সেম। FK1 যদি চিন্তা করতে বলি, FK1 কত হবে? μk1 ইনটু কি R1, R1 কত? এই যে দেওয়া আছে, এই যে R1। তো আগে কিন্তু ধরে নিছি। এবার কাজ শেষ, আর একটা কাজ বাকি আছে শুধু। এই যে এর উপর সুতার টান এদিকে পুলি বরাবর, এর উপর সুতার টান পুলির দিকেই সবসময় এটা। এইবার আসা আমাদের বস্তু সবগুলো চিহ্নিত করছি। কেমন দেখতে, কেমন লাগতেছে তোমরা একটু দেখো তো, দেখতে কেমন লাগতেছে? অনেক জটিল লাগতেছে, জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবার সব আইডেন্টিফাই করছি, তোমরা অনেক জটিল লাগতেছে দেখতে না, অনেকগুলো বল। এবার আসো আমাদেরকে কি করতে হবে বলো তো? এবার আসা হচ্ছে আমরা যেটা নিচে নামতেছে সেটা নিয়ে কাজ করি। M2 এর ক্ষেত্রে, কার ক্ষেত্রে? M2 এর ক্ষেত্রে, যেহেতু M2 নিচে নামতেছে ধরছি, তাহলে M2 নিচে নামতেছে, কার জন্য নিচে নামে? এটার জন্য নামে, এইটার জন্য নামে। কি জন্য নামে? এইটার জন্য। M2
জি সাইন থিটা এটার নিচে নিয়ে যায় ওরে, নিচে নিয়ে যায়, কিন্তু সুতা তার উপরে টেনে ধরে রাখে, এই জন্য সুতার টান বাদ দিতে হবে। ঘর্ষণও তার উপরের দিকে বাধা দেয়, তাইলে এটা হচ্ছে FK2ও বাদ দিতে হবে। বাকিটা দিয়ে এসে কি বলতো M2A ত্বরণের নিচে নামে, এটাকে আমরা চাইলে 1 নাম্বার দিতে পারি। দেন আবার কার জন্য বলতো, আবার হচ্ছে হলো কি M1 এর ক্ষেত্রে। কার ক্ষেত্রে? M1 এর ক্ষেত্রে। এবার M1 এর ক্ষেত্রে কি হবে তোমরা বলো তো? M1 এর ক্ষেত্রে আমি এটা তো উপরে উঠবে, এটা উপরে ওঠে কার জন্য? সুতার টান T এর জন্য, তাহলে T বিয়োগ নিচে পড়ে যাচ্ছিল এটার জন্য, তাহলে এটা বাদ দিতে হবে, ও কিন্তু নিচে পড়তেছে না। এটা θ1, তারপর হচ্ছে ও আচ্ছা θ2, এটা লিখি নাই তো, θ2 লিখতে হবে। দেখো এটা বাধা দিচ্ছে, ও উঠতেছিল ঘর্ষণ বল বাধা দিচ্ছে, তাহলে মাইনাস FK1, কত FK1। বাকিটা দিয়ে সে কি M1A ত্বরণের উপরে ওঠে। এটাকে এভাবে আমি 2 দা দিয়ে চাইলে আমরা এটা 2টা সমাধান করতে পারি, ঠিক আছে? সমাধান না করে আমি T ইকুয়াল টু কি লিখবো? M1G sin θ1 FK1 সরি এটাকে ওইগুলো তো ওই পাশে নিয়ে যাচ্ছি গা, তাইলে প্লাস হয়ে যাবে প্লাস M1A বা M1A প্লাস এগুলো ওই পাশে নিয়ে গেছি, এটাকে আমি 2 নাম্বার দিতে পারি। এবার 2 থেকে T এর মানগুলো কোথায় বসাতে পারি? এই যে 1 নং এ বসাতে পারি। এবার তুমি সমাধান করে ফেলো, এটা বাকি কাজ তোমাদের। বাকি কাজ কি আমার? তোমার সব ডাটা দিয়ে দিছি, এবার শুধু তুমি কি এটাকে যদি তুমি কোনো এই সমীকরণে বসাও, তাহলে এখান থেকে এগুলাকে সব এক পাশে নিয়ে যাবা, সেখান থেকে ত্বরণ বের করবা। ত্বরণ যদি পজিটিভ আসে তাহলে বুঝবা যে তুমি ঠিকঠাক ধরছো, আর যদি নেগেটিভ আসে বুঝবা যে উল্টা ধরছো। তো উল্টা ধরলে কোনো সমস্যা নাই, তো ওই মাইনাস সহ আবার এই সমীকরণে বসাই দিবা A, তাহলে তুমি T পেয়ে যাবা। কোন এককে T পাবা? নিউটন। A কোন একক পাবা? ms ইনভার্স 2। তাহলে আমি বলতে পারি 2 নং থেকে T এর মান 1 নং এ বসাই। কয় নং এ? 1 নং এ বসাই। তাহলে এখানে দেখো তো এটা কি দাঁড়াবে? M2G sin θ2, হ্যাঁ, মাইনাস T এর মান হচ্ছে দিলে বসালে M1G sin θ1 মাইনাস হচ্ছে FK1 মাইনাস হচ্ছে হলো M1A, আরও আছে কি এখানে মাইনাস হচ্ছে FK2 ইকুয়াল টু M2A। এই হচ্ছে হলো কি মান বসাইছি শুধুমাত্র। এই থেকে এটা নিয়ে, এই যে এটা নিয়ে জাস্ট কোথায় বসাইছি বলো তো? এই জায়গায় বসাইছি, এটার মধ্যে সবগুলার সামনে মাইনাস চলে আসছে। এখন তুমি করবা কি, তোমার এই যে M2G দেখো তো, M2G sin θ2 মাইনাস M1G sin θ1 মাইনাস FK1 এর মান এবার বসাবে, তুমি বসাইতে পারো। FK1 ইকুয়াল টু কি μK1 ইন্টু R1, μK1 এটা, R1 কোনটা? এই যে এটা, মান এখানে বসাবে, তুমি বসাইতে পারো, আমি বসাচ্ছি না। FK2 মাইনাস হচ্ছে হলো কি ইকুয়াল হচ্ছে হলো M2A প্লাস হচ্ছে হলো M1A, এটাকে এই পাশে পাঠিয়ে দিয়েছি। এই যে এরপরের লাইনে দেখো এই পাশে এগুলা সব ঠিকঠাক থাকবে, এটাকে আমি এভাবে রাখি দিলাম, ধরে এটা মান বসা বাইর করছো তুমি ক্যালকুলেটর করে বা হচ্ছে মান বসাইছো। আর এখান থেকে হচ্ছে হলো A কমন নিলে কি M1 প্লাস কি M2, ঠিক আগের অঙ্কটার মতো। সুতরাং A ইকুয়াল টু এখান থেকে যে ভ্যালুটা আসবে এটাকে তুমি কি করবে এবার? এই যে M1 প্লাস M2 করবে, তাইলেই তো এখান থেকে ms ইনভার্স 2 ত্বরণটা বের হয়ে চলে আসবে। তাহলে ত্বরণ যদি পজিটিভ আসে, তুমি যেহেতু এটাকে ধরছো এটা নিচে নামে, তাহলে বুঝবা যে তোমার এটা আসলে নিচে নামে। দেন এটাকে তুমি এখান থেকে ভ্যালু এনে, এই যে দেখো এখান থেকে ভ্যালু এনে এই জায়গায় বসাই দাও, তাইলে সুতার টান টিটা পেয়ে যাবা। এই তো কনসেপচুয়াল ব্যাপার শেষ। এবার তোমরা এটাকে কি করবা? কমপ্লিট করবা। তোমাদেরকে আমি সুন্দর করে বুঝাই দিলাম যে হচ্ছে কি করছি, সবগুলোকে আগে বলগুলোকে বিন্যস্ত করেছি, তারপর ধরে নিয়েছি এটা নিচের দিকে নামে। কার জন্য নামে? এর জন্য নামে। তারে বাধা দেয় কে? সুতার টান এবং ঘর্ষণ, এই দুইটা এই জন্য বাদ দিছি। এই দুইটা বাদ দিছি, বাকিটা দিয়ে সে নিচে নামে। দেখো এটার জন্য নিচে নামে, এই দুইটা তারা বাধা দিচ্ছে, বিপরীত দিকে উপরের দিকে টেনে ধরে রাখতেছে কিন্তু পারতেছে না, তো এই দুইটা বাদ দিছি, বাকিটা দিয়ে সে নিচে নামে ইকুয়াল। আর এটার ক্ষেত্রে সুতার টান তারে উপরে নিয়ে যায়, কিন্তু নিচের দিকে কাজ করে কি? এই ওজন এবং ঘর্ষণ দুটোটা, এই জন্য বাদ দিছি। বাকিটা দিয়ে সে উপরে উঠে যায়, এই জন্য M1A। এরপর হচ্ছে কি এই টিটাকে এই পাশে রেখে বাকিগুলোকে ওই পাশে পাঠাই দিছি। এটা এইখান থেকে এই টি এর ভ্যালুগুলো নিয়ে এই টি এর জায়গায় বসাইছি, এটা আসছে। এখান থেকে বের করতে করতে কমন নিয়ে মাইনাস M1 এটাকে অপর পাশে পাঠিয়ে দিছি। তাহলে এখান থেকে আবার A কমন নিব, এটা M1 প্লাস M2 পাবো। দেন হচ্ছে হলো ক্যালকুলেশন করে A বের করে ফেলবো। A বের করার পর এই A কে এনে এখানে বসাই দিব, তাইলে আবার সুতার টান পেয়ে যাবো। কথা বুঝছো? এই হচ্ছে কপিকলগুলার কনসেপ্টগুলো তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের একটু না একটু কি উপকার তো হবেই। তারপরে কোনো জিনিস বুঝতে না পারলে কমেন্ট সেকশনে জানাবে ইনশাল্লাহ। আর আমরা অলরেডি এই চ্যাপ্টারে হচ্ছে এখন একদম লাস্ট দিকে, কপিকলের পার্টটাও শেষ, লাস্ট দিকে না ঠিক। এরপর হচ্ছে আমাদের সাইকেলের হচ্ছে কি বাঁক নেওয়া এবং হচ্ছে রাস্তার যে ব্যাংকিং কোণ আছে, আমরা সেটা নিয়ে এর পরবর্তী ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। দেন হচ্ছে বোর্ড কোশ্চেন সলভিং করবো, দেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা সলভ করবো।
তোমরা যারা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড নাই বা হচ্ছে ফেসবুক পেজ এখনো দেখো নাই, তারা একটু ফেসবুক পেজ এবং গ্রুপগুলো একটু ঘুরে আসো, ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারো। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সবসময় যেটা বলি, আমার ভিডিও দেখে যদি কখনো উপকৃত হও, তোমরা আমার ভিডিও শেয়ার করো বা ফেসবুকে অ্যাড হও না হও, চ্যানেল সাবস্ক্রাইব করো না করো, এগুলো খুবই আপেক্ষিক বিষয়। দুনিয়াতে এগুলোর ভ্যালু আছে হয়তো, কিন্তু কত হচ্ছে পরকালে এগুলোর কোনো ভ্যালু ট্যালু নাই। তো তোমরা সবাই আমার জন্য এবং আমার আব্বু আম্মুর জন্য বেশি বেশি দোয়া করবা। সেটা আমার মৃত্যুর পরে এই ভিডিও দেখলে তখনও দোয়া করবা, যখনই ভিডিওটা দেখবা তুমি হয়তো জানো না যে আমি বেঁচে আছি নাকি মারা গেছি, বাট তুমি আমার জন্য দোয়া করবে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ।